মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা কমল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকায়। এ পর্যন্ত প্রাণহানি ৩৪, বিধ্বস্ত ভবন থেকে বিমান বাহিনীর আলামত সংগ্রহ। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। ১৫.৫ কোটি টাকা আয়ের বিপরীতে খরচ করেছে প্রায় ৫ কোটি টাকা। নেত্রকোনায় চলছে এনসিপির পথসভা। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোট চাইলেন নাহিদ। বললেন, জনগণই ঠিক করবে আগামীর সংবিধান। আগামীকালের মধ্যে সব দলকে পাঠানো হবে জুলাই সনদের খসড়া। দ্রুত মতামত পেলে ৩ দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্যদিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো ক্ষেত্রে ৩১শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। নিম্নচাপের প্রভাবে এখনো উত্তাল সাগর। কক্সবাজারের উপকূলীয় এলাকা থেকে নামেনি পানি। শুরু করা যায়নি কুতুবদিয়া বেড়ি বাঁধ মেরামতের কাজ। সরকারের দুর্বলতার কারণেই বারবার সচিবালয়ে ঘেরাও, ভাঙচুর। বলছেন সাবেক সচিবরা, সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি। আমরা কোনো অন্যায়কে ছাড় দেব না, এই বার্তাটাও সরকার শক্তভাবে দিতে পারে নাই। তারা একটা রাষ্ট্র চালাচ্ছেন, অথচ তাদের সেন্টার পয়েন্ট নার্ভ সেন্টারে তারা ঠিক করতে পারছেন না। এটা সরকারের একটা বড় দুর্বলতা। সমালোচনা আর চাপের মুখে গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। ত্রাণের জন্য নিরাপদ রুট নিশ্চিতের আশ্বাস। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকায় মৃতের সংখ্যা ৩৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্ত হয়নি এমন ৫টি মরদেহ ছিল সিএমএইচে, যেগুলোর ডিএনএ পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একটি মরদেহের খণ্ডাংশকে আলাদা হিসাব করায় প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল বলে জানায় মন্ত্রণালয়। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৩ জনের অবস্থা উন্নতির দিকে। এদের মধ্যে ২ জনকে আজই বাড়িতে পাঠানো হবে। শনিবারও পরিবারের কাছে হস্তান্তর করা হয় ২ শিক্ষার্থীকে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিদেরও বাড়ি পাঠানো যাবে, জানিয়েছে বার্ন কর্তৃপক্ষ। সবশেষ তথ্য অনুযায়ী এখনও ৪ রোগীর অবস্থা সংকটাপন্ন। গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। একজনকে পাঠানো হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৩৬ জন। দর্শক, সেখানকার অবস্থা জানতে চাই। বার্ন ইনস্টিটিউটে আছেন আমার সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, আহতদের এখনকার অবস্থা কেমন, সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। নতুন করে কোনো তথ্য কি জানা গেল কিনা, এবং আজ কখন নাগাদ ২ জনকে রিলিজ দেওয়া হতে পারে? দিনের পুরো বিষয়টি নিয়ে আসলে বিকেল ৩টার পরে হাসপাতালের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী কিংবা দেশবাসীকে একটি আপডেট দেওয়া হয়। আজকেও হয়তো সেটি পাবো। তার আগে আমরা বিক্ষিপ্তভাবে নানান তথ্য পেয়ে থাকি। যেমনটি এর আগে বুলেটিনে বলেছি যে ৪ জন আইসিইউতে ভর্তি আছে, তাদের অবস্থা সংকটাপন্ন। এইচডিইউতে আছে ১০ জন, আর বাকিরা ওয়ার্ড এবং কেবিন মিলিয়ে আছে। তো সব মিলিয়ে ২৩ জনের অবস্থা বলা চলে যে তারা বেশ সংখ্যামুক্তই বলা চলে। তাদের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, এবং যারা আইসিইউতে আছে তাদের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন শিশুর কথা শুনেছি যে তার অবস্থা অনেকটা জটিল। তার পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, তার বাবা বলছিলেন যে শিশুকে এভাবে দগ্ধ অবস্থায় দেখে এটি আসলে একটা ভয়াবহ ট্রমা যারা এখানে আহত হয়েছেন এবং যারা পরিবারের সদস্য, দুই পক্ষের জন্য। কারণ সন্তানকে এভাবে দগ্ধ এবং পড়া অবস্থায় দেখাটা এটি আসলে পরিবারের জন্য একটি খুব কঠিন এবং কষ্টের বিষয়। বিশেষ করে অনেকেই বাসায় ফিরতে যাচ্ছে, কিংবা তার ছোট ভাই বা স্বজনরা যখন তার সাথে দেখা করছে, তখন সেখানে একটু অন্য মতো পরিবেশ তৈরি হচ্ছে, যেটি আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। সার্বিকভাবে চীন
ভারত এবং সিঙ্গাপুরের যে চিকিৎসক দল, সেই চিকিৎসক দল এসেছে এবং তারা এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছে। বেশ কয়েকটি ওটি চলছে। এরপরে ওয়ার্ডে, এর আগে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখা হয়েছে রোগীদের। সব মিলিয়ে যদি বলি যে আইসিইউর 4 জন পেশেন্ট বাদ দিলে অন্যদের অবস্থা একটু একটু করে উন্নতি হচ্ছে। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। তাছাড়া বিধ্বস্ত যুদ্ধ বিমানের কোনো অংশ পাওয়া যায় কিনা সেটিও তল্লাশি করেছেন বাহিনীর সদস্যরা। স্কুলের সহকারী ও কর্মচারীরা পোড়া ভবন থেকে সরান যাবতীয় সরঞ্জাম, তবে সবকিছুই সংরক্ষণ করা হচ্ছে। তদন্ত কাজে এগুলো আলামত হিসেবে কাজে লাগবে। এদিকে অক্ষত শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা উপকরণ, যে কাজে সহায়তা করছেন শিক্ষকরা। আজও স্কুল গেটের সামনে ভিড় করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মূলত কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু হবে সেটি জানাই তাদের লক্ষ্য। পাশাপাশি স্মরণ করছেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বন্ধু সহপাঠীদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা। অবশ্য কোনোভাবেই ট্রমা থেকে বের হতে পারছেন না। আজও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আমাদের এই অফিস সামনে যেতেছি, এখানে প্রচন্ড একটা শব্দ হলো। শব্দতে মনে হলো যে আমাদের এখানে একটা কিছু হয়েছে। আমরা সবাই নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে শুনলাম যে এই ঘটনা। এখানে এসে আসলে যে শিক্ষার্থীদের কি অবস্থা হয়েছে এটা আমি অনেকটা অনুভব করতে পারতেছি। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদেরও দেখার ইচ্ছা ছিল, বাসা থেকে পারমিশন নিয়ে রাত্রে লঞ্চে করে চলে আসছি এত দূর থেকে। মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ দ্বিতীয় পদ্মা বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, একটু আগেই কথা বলছিলেন তিনি, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবো আমরা। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে এই হিসাব জমা দেন। বিএনপি জানায় দলের আয় 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা, আর উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। এর আগে গত 7 জুলাই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নিবন্ধিত দলগুলোর কাছে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি। বাকি 50টি দল পেয়েছে এই চিঠি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সে অনুযায়ী পরপর 3 বছর আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা বাবদ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ। বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রায় এমনটাই বললেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের করেন এনসিপি নেতারা। পরে পুরাতন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। পথসভায় নাহিদ আরো বলেন, দেশের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান প্রয়োজন। এ সময় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোটের দাবিও উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। তাগিদ দেন অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের। পথসভায় অংশ নেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। সভায় রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আবারও তুলে ধরেন তারা। আহ্বান জানান জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার পরে শেরপুরে পথসভা ও গণসংযোগ করবে দলটি। বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। যে ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে,
সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। জুলাই সনদের খসড়া তৈরি করা হয়েছে, আগামীকালের মধ্যে সব দলের কাছে সেটা পাঠানো হবে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় 18তম দিনের বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। জানান দলগুলো দ্রুত মতামত দিলে আগামী 3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ সময় তিনি জানান এখন পর্যন্ত 10টি বিষয় ঐকমত্য হয়েছে, 7টি নিয়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনার প্রেক্ষিতে 40টি সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটার একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো, চূড়ান্ত উপনীত হতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার। প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় 95 লাখ টাকা। এই ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাদের পরিবার। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পেতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশি বিদেশি উৎস থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান 2024-এর অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। সভায় আরও 12টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। বাস্তবায়নে খরচ হবে 8,910 কোটি টাকা। পরিকল্পনা কমিশন জানায় 36 জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 761 কোটি 16 লাখ টাকা। প্রকল্পের আওতায় 6টি 14 তলা এবং 12টি 10 তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে থাকবে মোট 804টি আবাসিক ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাট হবে 1355 বর্গফুট। নির্মাণ কাজ শেষে ফ্ল্যাটগুলো জুলাই শহীদ পরিবারগুলোর মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য বিতরণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে 94,74,000 টাকা। আলোচ্য প্রকল্পটি মিরপুর হাউজিং স্টেটের 14 নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন্স সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়ন করা হবে। নিম্নচাপের প্রভাবে এখনো উত্তাল সাগর। কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল থেকে নামেনি পানি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে বইছে ঝোড়ো বাতাস। ফুঁসে উঠেছে সাগর, প্রবল বেগে ঢেউ আছড়ে পড়ছে তীরে। কুতুবদিয়ায় ভেঙে যাওয়া আলী আকবর দেইল বেড়ি বাঁধ মেরামত হয়নি এখনো। 3 দিন ধরে পানিবন্দী আনিসের দেইল, তাবালর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট, মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলে রয়েছে প্লাবিত। গেল কদিনের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফের মেরিন ড্রাইভও। দর্শক, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন কুতুবদিয়া থেকে এহসান আল কুতুবি। এহসান, নিম্নাঞ্চল তো এখনো প্লাবিত রয়েছে, দুর্ভোগের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি সেটি দেখছি। এক হৃদয় বিদারক দৃশ্য আপনাকে দেখাতে চাই। এই যে বেড়িবাঁধের পাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে, দোকান, কারো গোয়ালঘর, এমনকি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের খুঁটি পর্যন্ত পড়ে গেছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল সমুদ্র, যেখান থেকে তারা অনেক কষ্ট করে এখানে আসতে হতো। আজকে ভাঙতে ভাঙতে তাদের বাড়ি ঘর ভাঙতে একেবারে শেষ সীমানায় এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে তারা আছে, নাই ঘুম, নাই খাবার, নাই তাদের বাচ্চাদের পড়ালেখা। যারা একটা ছোট একটা দোকান দিয়ে কোনো রকমে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, সেই দোকানটিও সাগরের সাথে বিলীন হয়ে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে এবং আমার ঠিক অদূরে হচ্ছে যে ভাঙনের দৃশ্য একেবারে আপনার মাধ্যমে দেশের মানুষ, দেশ বিদেশের মানুষ দেখছে। বিশাল বিশাল ঢেউ, সেই যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে সেই জিও ব্যাগে বিশাল বিশাল ঢেউয়ের
হৃদয়ের যে দৃশ্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং সাধারণ মানুষের যে কান্না, আসলে মানুষ তারা কান্না করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তাদের চোখ দিয়ে পানি আসছে না। দুর্ভোগের কথা, কষ্টের কথা সারাদিন সকাল থেকেই শুনছি। এটি আসলে নতুন নয়, এটি অনেক পুরনো, এবং এই দৃশ্য নতুন নয়, এটিও একেবারে যুগ যুগ ধরে বছরের পর বছর হয়ে আসছে, কিন্তু মানুষের দুর্ভোগ কোনো কালেই কমেনি। ধন্যবাদ আপনাকে। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দেয় জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দেখা দেয় যানবাহন সংকট, অনেকে রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। সিটি কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ চলায় এবার আগের মতো স্থায়ী হয়নি জলাবদ্ধতা, ঘণ্টাখানেকের মধ্যেই নেমে গেছে পানি। তবে নিম্নচাপের কারণে সাগর ফুঁসে আছে, তাই নিম্নাঞ্চলে ঢুকছে জোয়ারের পানি। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। ড্রেনেজ অবস্থা মনে এখনো হয় নাই, সেই জন্যই মানে এই অবস্থা হয়ে গেছে, আজকে পানি জ্যাম হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্পর কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। মার্কিন বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর সাথে 29 ও 30 জুলাই তৃতীয় দফায় বৈঠকের সময় পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই তথ্য জানান। বলেন, এই বৈঠকে যোগ দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বাণিজ্য সচিব। এ সময় মাহবুবুর রহমান আশা করেন, ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে যে পরিমাণ বাড়তি শুল্ক কমানো হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়া হয়েছে। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে USTR এর অফিসে। তো সেখানে আমরা আমাদের আলোচনা হবে। সরকারের ব্যর্থতা আর দুর্বলতার কারণেই সচিবালয়ের মতো স্পর্শকাতর এলাকায় বারবার ঘটছে ঘেরাও আর হামলার ঘটনা, যার সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এমন অভিমত সাবেক 2 সচিবের। শুধু সচিবালয় নয়, মব বন্ধে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ তাদের। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত দেখব। পান থেকে চুন খসলেই সচিবালয় অভিমুখে যাত্রা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে রিকশা চালক, বিডিআর সদস্য থেকে আনসার সদস্য, যেন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বদলে দাবি দাওয়া আদায়ের প্রধান কেন্দ্র এই সচিবালয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 11 মাসে সচিবালয়ে ঘেরাও করে আন্দোলন এবং অবস্থান কর্মসূচির মতো ঘটনা ঘটেছে অর্ধশতাধিকবার। আর অত্যন্ত স্পর্শকাতর এই স্থাপনার গেট ভেঙে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তত 4 বার। সর্বশেষ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত শিক্ষার্থী। নির্বিচারে ভাঙচুর করা হয় গাড়িসহ নানা স্থাপনা। সাবেক সচিবদের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছিল তা এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি সরকার। ফলে বারবার এমন ঘটনা ঘটলেও সরকারের কঠোরতার বার্তাও যায়নি আন্দোলনকারীদের কাছে। আমরা কোনো অন্যায়কে ছাড় দেব না, এই বার্তাটাও সরকার শক্তভাবে দিতে পারেনি। 1 আর 2 নাম্বার, ওই যে একবার এগুলা করে মজা পাইছে, সাইকোলজিক্যাল ওইটাও কিছুটা আছে। তারা একটা রাষ্ট্র চালাচ্ছেন, অথচ তাদের সেন্টার পয়েন্ট, নার্ভ সেন্টারে তারা ঠিক করতে পারছেন না। এটা সরকারের একটা বড় দুর্বলতা। এমন অবস্থার জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমলা ও বিভিন্ন সংস্থায় যারা দায়িত্বশীল তাদের অদক্ষতা এবং স্ব ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারাকেও দায়ী করেছেন সাবেক এই সচিবরা। এই ঘটনার পুরো দায় দায়িত্ব সরকারের, সরকারি উপদেষ্টাদের। সরকারি উপদেষ্টারা ভুল পদক্ষেপ নিয়েছেন। এবং আপনি রাতের বেলা কেন এইসব করতে হবে? রাত 3:30 একটা সময় হলো, যে সময় আপনি ডিক্লেয়ার করবেন যে আগামীকাল পরীক্ষা হবে না। মাউসির ডিজি সাহেব যদি এসে বলতো যে বাবা আমি তোমাদের বাবা, তো তোমরা
মানে আসো, এটা আমাদের ভুল হয়ে গেছে। তো এই কথা কি কেউ বলছে? তো এখন মুশকিলটা হলো দায়টা কেউ নিচ্ছে না। সাবেক এই দুই সচিব মনে করেন সরকারের এমন দুর্বলতা এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে সুযোগ নেয়ার চেষ্টা থাকবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের, যা নিয়ে সতর্ক থাকতে হবে সরকারকে। এমন কোনো পরিস্থিতি হতে দিবেন কেন যেখানে মব সৃষ্টি হবে এবং মবের মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঢুকে পড়বে? তো এটা বলে নিজের যে দুর্বলতা, অক্ষমতা বা নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা অতীতের সরকারগুলো করেছে, এই সরকারও করবে। তারা তো সুযোগ পাইলে মানে আপনার কামড় দিতে চাবেই, তাইলে আপনি সেটা সতর্ক থাকবেন যাতে কামড় দিতে তারা না পারে, তাদেরও উস্কানি থাকতে পারে। আর সরকারের সাথে যারা আছে তাদেরও থামানোর উদ্যোগটা সেভাবে নেই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে আস্থায় আনার পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ সাবেক এই দুই সচিবের। আমি মনে করি যে ওনাদের পক্ষে আর এটাকে গুছানো বা সামাল দেওয়া সম্ভব না। এখন একমাত্র পথ হলো নির্বাচন, এখন সেখানেও শঙ্কা আছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্যদিনের ঘটনা। ছাত্র, শিক্ষক কেউ তাদের নির্যাতন থেকে বাদ যায়নি, এ কথা বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ন্যায় বিচারের জন্য আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার। জুলাই শহীদদের বিচার হবেই, এটা নিয়ে তরুণদের সরব থাকার আহ্বান জানান তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে চায়, কিন্তু 90% মুসলিম দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। Where democracy is not just electoral but ethical, where no child grows up afraid to speak their mind, where no mother buries her son for daring to dream. In the case of the foreign policy paradigm in regards to Bangladesh, there is no difference between BJP and Congress. We have to understand that thing very clearly. 27 জুলাই 2024, একদিকে চলছে কারফিউ, অন্যদিকে গণগ্রেফতার। কয়েক ঘন্টার ব্যবধানে 5 সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি। জানানো হয় নিরাপত্তার স্বার্থেই নাকি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সমানে চলছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্য মন্ত্রীদের আইওয়াশ। সব স্বাভাবিক হচ্ছে সান্ত্বনার আড়ালে আসলে তখন চলছিল কিছু একটা, যা ঠিকই আঁচ করতে পেরেছিল আন্দোলনকারীরা। সুমাই ঐশীর রিপোর্টে জানব সেই কাহিনী। এক সপ্তাহ ধরে টানা কারফিউ, দিনের কিছু সময় শিথিল হলেই রাস্তায় যানবাহনের সারি। মনে হচ্ছিল যেন স্বাভাবিক হচ্ছে দেশ, কিন্তু আসলেই কি তাই? ভেতরে ভেতরে চলছিল কিছু একটা। আগের দিন 3 সমন্বয়ক নাহিদ, আসিফ আর বাকেরকে তুলে নিয়ে যায় ডিবি। পরদিন নতুন করে পাকড়াও করা হয় হাসনাত আর সার্জিসকেও। 5 সমন্বয়ককে তুলে নেয়াকে নিরাপত্তা হেফাজত বলে দাবি করে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। একদিকে কারফিউ জারি, অন্যদিকে সম্মুখ সারির সমন্বয়কদেরকে সরিয়ে নেয়া। দেশ জুড়ে তখন চলছে গণগ্রেফতার। মাত্র কয়েকদিনেই সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। বেছে বেছে চিহ্নিত করা হচ্ছিল আন্দোলনে অংশ নেয়াদের। ফন্দিটা ধরতে পেরেই এদিন বিকেলে সংবাদ সম্মেলন করে বাইরে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস আর বাকেরকে মুক্তি, মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অবশ্য এমন কিছু একটা হতে পারে তা আগেই আঁচ করেছিল সমন্বয়করা। এই সংবাদ সম্মেলনের পর থেকে অ্যাক্টিভ তাদের প্ল্যান বি। আসিফ ভাই একটা কথা বলেছিল যে মাঠে যে থাকবে সে লেট দিবে, আমাদেরকে ধরে বিবৃতি দেওয়া হতে পারে, এটা আগেও বলা হয়েছে যে যারা যে কোনো দিয়ে জোর করে বিবৃতি দেওয়া হতে পারে, আন্দোলন চলবে। এটা হলো আমাদের, বললাম তো, এটা একটা মিউচুয়াল বোঝাপড়া। আমাদেরকে যদি মেরেও ফেলা হয় কিংবা হত্যাও করা হয় কিংবা গুমও করে ফেলা হয়, তাহলে আমাদের যারা বাইরে আছে তাদের প্রতি আমাদের একটা ভরসার জায়গা ছিল যে তারা আসলে আন্দোলনটাকে ক্যারি করে নিয়ে যাবে।
হাসপাতালে তখনও কাতরাচ্ছিল গুলিবিদ্ধ তরুণেরা, শরীরের বিভিন্ন অংশে দগদগে গুলির ক্ষত। অথচ এই অবস্থাতেও চলছিল শেখ হাসিনার ইট পাথরের জন্য মায়া কান্না। এদিন সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে যান তিনি। চলে দায় এড়ানোর চেষ্টা। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। শুধু শেখ হাসিনা নন, আন্দোলনের এই কটা দিনের মূল ঘটনা ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে তখন ভীষণ ব্যস্ত অন্যান্য মন্ত্রীরাও। তিনি সবকিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। একদিকে জনগণকে বোঝানো হচ্ছে স্বাভাবিক হচ্ছে সব, অন্যদিকে গোপনে চলছে আন্দোলনকে জঙ্গি তৎপরতার তকমা দেয়ার পায়তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর কবর জিয়ারত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে মির্জাপুরের নয়াপাড়া গ্রামে তানভীর আহমেদ ও সখীপুরের কেরানীপাড়ায় হুমায়রার কবর জিয়ারত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ বিএনপির নেতারা। নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা, জানান সমবেদনা। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের মহড়া করা উচিত নয় বলে মন্তব্য করেন আব্দুস সালাম পিন্টু। এখানে করা উচিত হয় নাই, যা তো মধুপুর আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা সেখানে করতে পারতো, এটা করা উচিত হয় নাই। পুরাতন বিমান ঠিকভাবে এটা যন্ত্রাংশ সময় মতো পরিবর্তন করা হয়েছে, এগুলো তদন্ত হওয়া দরকার বলে আমি মনে করি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলের স্টাফ মাসুমা বেগমের জানাজা শেষে দাফন করা হয়েছে ভোলায়। শনিবার রাতেই ঢাকা থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বোরহানুদ্দিনের পুরালিয়ায়। সকালে বাড়ির পাশের মসজিদের সামনে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন স্বজন সহ এলাকাবাসী। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহকারী ছিলেন মাসুমা বেগম। শনিবার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 32 বছর বয়সী মাসুমার 2টি সন্তান রয়েছে। উন্নত জীবনের খোঁজে স্বামীর সাথে কয়েক বছর আগে পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। উনি আমার লগে শেয়ার করছে আইসিইউর ভিতরে যে আমি ইচ্ছা করলে পিছন দিয়ে চলে যেতে পারতাম, বাচ্চারে থুই আমি নিজে বাঁচতে পারতাম, কিন্তু আসলে আমার সন্তানের দিকে তাকায়া মানে বাচ্চারে থুই আমি যাইতে পারলাম না। এখানে তো আমার মায়ে কাম করে মাইলস্টোনে, পরে আমি দৌড়ে গেছি, আমার জ্ঞান ফিরে নাই। লাশ অনেক লাশ বাই করতেছে, আমার মারে দেখি না, মারে আগেই লয়ে গেছে। গোপালগঞ্জের সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় শিশুদের গ্রেপ্তারে শিশু আইন সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা তা তদন্তে কমিটি গঠন করে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে 5 নভেম্বরের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ। গত 21 জুলাই এ বিষয়ে রিট করে হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস এবং আবিদা গুলরুখ বিবাদী করা হয় স্বরাষ্ট্র আইন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ সরকারের 8 সংস্থাকে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা এবং সহিংসতার ঘটনায় 5টি হত্যা সহ মোট 12টি মামলা দায়ের করা হয়েছে। 10,137 জনকে আসামি করা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে 314 জনকে, যার মধ্যে 9 জন শিশু। গোপালগঞ্জে অনেক অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র শিশুদের যে অ্যারেস্ট হয়েছে 9 জন শিশু অ্যারেস্ট হয়েছে, এটা আমরা খবরে দেখেছি, সেইটা আমরা চ্যালেঞ্জ করেছি। শিশুদের বিষয়ে তাদের কি হচ্ছে, কি বিষয়টা কি, চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা এবং তাদের বর্তমান পরিস্থিতি কি, সেটা ইনকোয়ারি করে এই কোর্টে আগামী 5 নভেম্বর সেই রিপোর্টটা দাখিল করতে হবে। রায় জালিয়াতির সুনির্দিষ্ট মামলা থাকার পরও কেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে? এই প্রশ্ন জালিয়াতি মামলার বাদীর। তার অভিযোগ, ঠিকমতো খোঁজ খবর না নিয়ে মূল মামলা বাদ দিয়ে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশেই এমনটি করা হয়েছে। অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হবে পর্যায়ক্রমে। আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের মাধ্যমে বিতর্কের শুরু। এরপর পূর্ণাঙ্গ রায়ে 10ম ও 11দশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার প্রসঙ্গটি বাদ দিলে সুগম হয়ে যায় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের ভোজের আয়োজন।
এরপর 3টি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, রাতে ভোট গ্রহণ ও ডামি প্রার্থিতার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে ভোটের অধিকার কেড়ে নেয়ার। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা। 24 জুলাই গ্রেফতার হন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তাকেও গ্রেফতার দেখানো হয় জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যার বিরুদ্ধে এত অভিযোগ, যার রায় প্রদান বা রায় পরিবর্তনের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, 15 বছর ধরে নির্বাচন হয়েছে বিনা ভোট বা রাতের ভোট, এসব অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেসব সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার না দেখিয়ে তাকে কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো, বা কোন পরিস্থিতিতে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ, সেটি আমরা জানার চেষ্টা করেছি। রায় জালিয়াতির অভিযোগে 2024 সালের 27 আগস্ট শাহবাগ থানায় মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আছে প্রতারণার মামলা। সংক্ষিপ্ত আদেশে তিনি বলছেন যে পরবর্তী 2টা সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তারপরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা সংসদীয় সংবিধান সংশোধন কমিটি ছিল। সেই কমিটি 30/5/2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তারা 20/6/2011 একটা রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্টে তারা বলেন যে ত্রয়োদশ সংশোধনী যেটা ছিল এটা পুরোপুরি বাতিল করে দিতে হবে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনোভাবেই রাখা যাবে না। আওয়ামী লীগের 20/6/2011 সেই রিপোর্ট অনুযায়ী এই খায়রুল হক সাহেব তিনি 16/9/2012 পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। সেই পূর্ণাঙ্গ রায়টা তিনি আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যেভাবে তারা রায় সংবিধান সংশোধন করতে চেয়েছে, সেভাবেই তিনি তার রায়ের মধ্যে সেটা ইনকর্পোরেট করে দিয়েছেন। তো এটা হতে পারে না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো খায়রুল হককে, কি ব্যাখ্যা দিবেন পুলিশ কর্মকর্তারা? তাৎক্ষণিকভাবে ওইটাতে ছিল, ওইটা পাঠাই দিছি, ওইটা তদন্তে পরে বাইর হবে। আর ওই যে অন্যান্য মামলাগুলোতে সোনের দেখানো হচ্ছে, সরকারি সিদ্ধান্ত যেটা হয় তাই করি। ওই ওটার বডিতে লেখা আছে, ওই কাগজের বডিতে ওইটাও লেখা আছে। এক ব্যক্তিকে তো 2-3 মামলায় একবারে পাঠানো যায় না। আমরা এত একটা মামলাতেই পাঠাতে হয়, আর বাকিগুলো লেখা থাকে, লিখে দিয়েছে ওটাকে। অনানুষ্ঠানিকভাবে কোনো কর্মকর্তারা জানান রায় জালিয়াতির মামলার এজাহার ত্রুটিপূর্ণ, ধারা দুর্বল। যদিও বাদীর দাবি কোনো সমস্যা নেই এজাহার বা ধারাগত। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের এগুলো স্টাডি করা উচিত, জানা উচিত। এখানে 2টা ধারার মধ্যে একটা বেইলেবল সেকশন, একটা নন বেইলেবল সেকশন। সুতরাং এখানে গ্রেপ্তার দেখালে আমার মনে হয় এইটাই মানুষের মানে বেশি প্রত্যাশা ছিল, যে কারণে তার বিরুদ্ধে মানুষের অভিযোগ, জনগণের অভিযোগ, সেই মামলাটা গ্রেপ্তার দেখালে ভালো হতো আগে। শুরুতে হত্যা মামলায় গ্রেফতার দেখানোই মূল অভিযোগ থেকে দৃষ্টি সরে যাবার শঙ্কা আছে বলে মনে করেন এই আইনজীবী। কিভাবে তিনি পরিবর্তন করলেন এই সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে চরম অমানবিক অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হল ইসরায়েল। ত্রাণ প্রবেশের জন্য ঘনবসতিপূর্ণ 3টি এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে IDF। পাশাপাশি জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে 5 ঘণ্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতিতে সমালোচনার মুখে উপত্যকায় এয়ার ড্রপ পদ্ধতিতেও ত্রাণ দিচ্ছে ইসরায়েলি সেনারা। এমন বর্বরতা আর কবে দেখেছে বিশ্ব? নির্বিচার বোমা হামলায় মানুষ তো মরছেই, অভুক্ত রেখেও মারা হচ্ছে ফিলিস্তিনিদের। উপত্যকা জুড়ে খাবারের জন্য হাহাকার। চোখের সামনে না খেয়ে সন্তানদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন বাবা মায়েরা। গুলি করে হত্যা করা হচ্ছে জেনেও তাই সন্তানদের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে ইসরায়েলের গুটি কয়েক ত্রাণ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। সন্তানদের জন্য খাবার পেতে ভোর থেকে অপেক্ষা করছি। আমার স্বামী 1 বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দী। আমার ওপর পরিবারের 7 সদস্য নির্ভর করে। সন্তানেরা খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে। পরিবারের সবাই না খেয়ে দিন কাটাচ্ছে। পান করার জন্য পানিও পাচ্ছি না। আমার সন্তানের বয়স মাত্র 2.5 বছর। ক্ষুধার জ্বালায় সে কান্না করছে। তার মুখে এক ফোঁটা পানিও দিতে পারছি না।
মাসের পর মাস ধরে গাজায় লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির আর্তনাদেও এতদিন গলেনি নেতানিয়াহু প্রশাসন। নিজেদের ব্যবস্থাপনায় ত্রাণের নামে শুরু করে হত্যাযজ্ঞের নতুন মিশন। তাদের এমন বর্বর আচরণে বিশ্বজুড়ে চরম আকার ধারণ করেছে নিন্দা ক্ষোভ। চুপ থাকতে পারেনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউরোপের অনেক দেশও। এমন পরিস্থিতিতে চাপে পড়ে নিজেদের অমানবিক অবস্থান থেকে সরে আসতে বাধ্য হলো ইসরায়েল। ঘনবসতিপূর্ণ 3টি এলাকায় প্রতিদিন 10 ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সকাল 10টা থেকে রাত 8টা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে হামলা বন্ধ রাখা হবে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ত্রাণ প্রবেশের জন্য ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত নিরাপদ রুটও নিশ্চিত করবে বলে দাবি তাদের। অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় চাপ সামাল দিতে তড়িঘড়ি করে গাজায় এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ সরবরাহ শুরু করেছে আইডিএফ। পাশাপাশি কারেম সালেম ক্রসিং দিয়ে মিশর থেকে কয়েক মাস পর ঢুকতে দেয়া হচ্ছে ত্রাণবাহী ট্রাক। ত্রাণ প্রবেশে বাধা দূর হলেও সংশয় কাটেনি ফিলিস্তিনিদের। ইসরায়েলের ওপর ভরসা রাখতে পারছে না তারা, কেননা এর আগেও নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিয়মিত নির্বিচার হামলা চালিয়েছে আইডিএফ সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।